আধুনিক বাংলা কবিতা এই শব্দগুলো শুনলেই কিন্তু একজনের কথাই মাথায় আসে, তাই না? জীবনানন্দ দাশ। কিন্তু আমরা যে জীবনানন্দকে চিনি, মানে বইয়ের পাতায়, কবিতার লাইনে, তিনি কি সত্যিই সেই মানুষটা ছিলেন, নাকি তার সেই বিখ্যাত সৃষ্টির পেছনে লুকিয়েছিল সম্পূর্ণ অন্য একটা জগৎ? চলুন আজ সেই রহস্যের গভীরে একটু ঢুমারা যাক। হ্যাঁ, এই মুখটা আমাদের সবার খুব চেনা। বাংলা কবিতার যেন এক শান্ত, বিষণ্ণ মুখছবি। কিন্তু জানেন, এই যে স্থির দৃষ্টি, এর আড়ালে তোলপাড় করছিল এক ভয়ঙ্কর ঝড়, একটা গোপন জগৎ, যেটা তার মৃত্যুর অনেক অনেক দশক পর আমাদের সামনে আসে। আর এখানেই তার পরিচয়ের সবচেয়ে বড় ধাঁধাটা। একদিকে তিনি রূপসী বাংলার কবি, মানে যার কবিতায় বাংলার প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে, আবার অন্যদিকে বুদ্ধদেব বসুর মতো মানুষ তাকে বলছেন নির্জনতম কবি, মানে সবচেয়ে একা, সবচেয়ে নিঃসঙ্গ। ভাবা যায়, একই মানুষ অথচ দুটো সম্পূর্ণ বিপরীত পরিচয়। কি আশ্চর্য ব্যাপার, তাই না? তো প্রশ্নটা ঠিক এখানেই, যে বাংলার নির্জনতম কবি, সবচেয়ে একা কবি, তিনি কি করে মৃত্যুর পর হয়ে উঠলেন আমাদের সবার এত প্রিয়, এত জনপ্রিয়? এই যে অদ্ভুত একটা বৈপরীত্য, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জীবনানন্দের আসল গল্পটা। আচ্ছা, এই রহস্যের গভীরে তো আমরা যাবই, কিন্তু তার আগে চলুন সেই জীবনানন্দকে একটু চিনে নিই, যাকে গোটা দুনিয়া চিনত। সেই রূপসী বাংলার কবি, যার কবিতা পড়ে আমরা নতুন করে বাংলাকে ভালোবাসতে শিখেছিলাম। তার যে কাজগুলো প্রকাশিত হয়েছিল, মানে ধরুন রূপসী বাংলা, বনলতা সেন, এগুলো তো তাকে প্রকৃতির কবি হিসেবে একেবারে অমর করে রেখেছে। এই কবিতাগুলোর জন্যই তো তিনি বাংলার আত্মার সঙ্গে একদম মিশে গিয়েছিলেন। আর তারই অসাধারণ কাজের স্বীকৃতিও কিন্তু এসেছিল, যদিও তার মৃত্যুর পর। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা বইটার জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান। তার শিল্পকর্মের কদর ঠিক কতটা ছিল, তার একটা উদাহরণ দিই। স্বয়ং সত্যজিৎ রায় তার বইয়ের প্রচ্ছদে এঁকেছিলেন। ভাবুন একবার, যেমনটা আমরা দেখছি ধূসর পাণ্ডুলিপির এই অসাধারণ সিগনেট সংস্করণে, মানে দুজন কিংবদন্তি যখন এক ফ্রেমে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? কিন্তু তার কবিতার আসল জাদুটা ঠিক কোথায় ছিল? শুধুই কি প্রকৃতির সুন্দর বর্ণনা? না, একদমই না। তার প্রতিভার আসল শক্তিটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের ডুব দিতেই হবে তার সেই আইকনিক, সবচেয়ে বিখ্যাত কবিতা বনলতা সেনের গভীরে। ভাবুন তো, কবিতার প্রথম লাইনটাই কেমন? হাজার বছর ধরে আমি পথ হাঁটিছি পৃথিবীর পথে। উফ, এই একটা লাইনের মধ্যেই যেন মিশে আছে হাজার বছরের ক্লান্তি, এক অতৃপ্ত আত্মার অনন্ত পথ চলা, একটা চিরকালীন খোঁজ। আসলে এই কবিতার আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে এর ঐতিহাসিক গভীরতায়। জীবনানন্দ কি করেছেন? তিনি প্রাচীন ভারতের ইতিহাসকে একটা বিশাল ক্যানভাসের মতো ব্যবহার করেছেন। দেখুন না, বিম্বিসার, অশোক, বিদর্ভনগর, এই নামগুলো তো শুধু নাম নয়, এগুলো কবিতাকে একটা বিশাল, প্রায় পৌরাণিক সময় আর স্থানের অনুভূতি দেয়, যেন আমরা টাইম ট্রাভেল করছি। আর তার উপমাগুলো মানে অবিশ্বাস্য, সম্পূর্ণ যুগান্তকারী। ভাবুন, বনলতা সেনের চুলকে তিনি তুলনা করছেন কোনো এক প্রাচীন বিদিশা নগরীর রাতের অন্ধকারের সঙ্গে। আর মুখটা নাকি শ্রাবস্তীর অসাধারণ কারুকার্য। মানে একজন নারীর মুখ বা চুলকে প্রাচীন শিল্পকর্ম বা হারিয়ে যাওয়া শহরের সঙ্গে তুলনা করা, এটা তো তখন পর্যন্ত কেউ ভাবতেও পারেনি। তিনি একেবারে একটা নতুন কাব্যিক ভাষা তৈরি করে ফেলেছিলেন। আচ্ছা, এখানে কিন্তু একটা বেশ মজার বিতর্ক আছে। অনেকেই বলেন এই কবিতার সঙ্গে নাকি এডগার অ্যালেন পোর টু হেলেন কবিতার বেশ মিল আছে। পো যেখানে হেলেনের মুখে দেখেছিলেন ক্লাসিক সৌন্দর্য, জীবনানন্দ সেখানে বনলতার মুখে কি দেখছেন? শ্রাবস্তীর কারুকার্য, একদম আমাদের নিজেদের দেশীয় এবং ঐতিহাসিক একটা ছবি। হতে পারে তিনি পোর কবিতা থেকে একটা ছোট্ট অনুপ্রেরণা নিয়েছিলেন, কিন্তু জীবনানন্দ সেই ছোট্ট স্ফুলিঙ্গটা দিয়ে এমন এক আগুন জ্বালিয়েছেন যা ছিল সম্পূর্ণ মৌলিক আর অনেক বেশি গভীর। তো বনলতা সেনের এই কবিকে তো আমরা চিনলাম, কিন্তু এই অসাধারণ সৃষ্টির আড়ালে যে আসল মানুষটা ছিলেন, তিনি কেমন ছিলেন? চলুন এবার সেই গোপন জগতে ঢোকা যাক, সেই জগৎ যা তিনি সবার চোখের আড়ালে লুকিয়ে রেখেছিলেন। তার ব্যক্তিগত ডায়েরির একটা লাইন শোনায়, নিজের বাবাকে নিয়ে লেখা। ব্যর্থ পুরোহিত, কঠোর, টাকা আঁকড়ে ধরা হিসেবি। ভাবা যায়, বাইরের জগতের কাছে তার যে শান্ত সৌম্য মূর্তি, তার সাথে ভেতরের এই নির্মম সত্য কথনের কি আকাশ পাতাল তফাত। শুধু বাবা নন, নিজের স্ত্রী লাবণ্য দাস সম্পর্কেও তার পর্যবেক্ষণ ছিল একই রকম তীক্ষ্ণ। তার হিসাব, সংকীর্ণতা, স্থূল মানসিকতা, এই কথাগুলো পড়লেই বোঝা যায় তার পারিবারিক বিচ্ছিন্নতা কতটা গভীর ছিল।
নিজের ঘরে নিজের সংসারে তিনি ঠিক কতটা একা ছিলেন এই দেখুন তার নিজের হাতের লেখা তিনি এভাবেই অনবরত লিখে গেছেন কিন্তু সবটাই ছিল সম্পূর্ণ গোপনে এই পাণ্ডুলিপিগুলোই যেন তার সেই নিঃসঙ্গ গোপন জগতের একমাত্র সাক্ষী হয়ে রয়ে গেছে আর তার এই গোপন লেখার পরিমাণ শুনলে চমকে উঠতে হয় সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ শব্দ ৪০ লক্ষ এর মধ্যে ছিল ২১টা উপন্যাস আর ১০০রও বেশি ছোট গল্প আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এর একটা লাইনও তিনি বেঁচে থাকতে প্রকাশ করেননি ভাবা যায় শিল্পী হিসেবে তিনি কতটা স্বাধীনচেতা ছিলেন তার একটা প্রমাণ দিই তিনি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা চিঠি লিখেছিলেন আর তাতে তিনি সোজাসুজি বলেছিলেন যে শিল্পের মধ্যে শুধু প্রশান্তি বা শান্তি থাকবে তার কোনো মানে নেই শিল্পের মধ্যে অশান্তি বা আগুনও থাকতে পারে আর সেই শিল্প কিন্তু সমানভাবে চিরস্থায়ী হতে পারে মানে রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত ধারণার বিরুদ্ধে এটা ছিল তার আধুনিক চেতনার এক বলিষ্ঠ ঘোষণা তো এই যে একটা বিশাল গোপন জগৎ তিনি তৈরি করে রেখেছিলেন সেটা তার মৃত্যুর পরেই কিন্তু ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করে আর এই আবিষ্কার জীবনানন্দের পরিচিতিকে চিরদিনের জন্য বদলে দেয় ১৯৫৪ সাল এক মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় তার জীবন থেমে যায় কিন্তু অদ্ভুতভাবে মৃত্যুর পরেই যেন তার আসল জীবন তার আসল যাত্রা শুরু হয় ঠিক পরের বছরই ১৯৫৫ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান আর তারপর ৭০-এর দশক থেকে তার সেই সব লুকানো লেখা উপন্যাস গল্প এক এক করে প্রকাশিত হতে থাকে আর রাতারাতি তিনি একজন সম্মানিত কবি থেকে হয়ে ওঠেন এক সাহিত্যিক বিস্ময় আর এটাই হলো আসল কথা তার এই অপ্রকাশিত গদ্যের আবিষ্কার এক সম্পূর্ণ অন্য জীবনানন্দকে আমাদের সামনে এনে দাঁড় করায় আমরা বুঝতে পারি তিনি শুধু রূপসী বাংলার কবি নন তিনি এক অনেক বেশি জটিল অনেক বেশি আধুনিক এবং হ্যাঁ কখনো কখনো এক অন্ধকার জগতেরও রূপকার এমন এক জীবনানন্দ যার কথা আগে কেউ কল্পনাও করতে পারেনি সবশেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় যদি একজন মানুষের লেখা প্রায় ৪০ লক্ষ শব্দ কয়েক দশক ধরে সবার চোখের আড়ালে লুকিয়ে থাকতে পারে তাহলে একবার ভাবুন তো আমাদের চারপাশে হয়তো আমাদের পাশের বাড়িতেই আরও কত অসাধারণ সৃষ্টি কত মাস্টারপিস এখনও আবিষ্কারের অপেক্ষায় প্রহর গুনছে